যুব বন্ধুরা, আমার এই চেহারা দেখে মনে পড়ছে আমার সেই সময়কার কথা। সেই সময়টা ছিল আরও দুর্যোগপূর্ণ। সেই দুর্যোগপূর্ণ সময়ে আমরা যারা লড়াই করেছি তারা অনেক আক্রান্ত হয়েছি। আমি তো 3 বার জেলে গিয়েছিলাম, একবার ছুরিকাহত হয়েছিলাম, একবার থান ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, এইসব হয়েছিল। এগুলো হয়, এতে কিন্তু ওরা জয়ী হয় না। যারা আক্রান্ত হন একটা নীতির ওপর দাঁড়িয়ে তারাই জয়ী হন। যে কংগ্রেসি গুন্ডারা আমাকে আক্রমণ করে আমার জীবনহানির চেষ্টা করেছে, পরবর্তী সময়ে সেই কংগ্রেসের নেতারা এসে আমার বাড়িতে ক্ষমা প্রার্থনা করে গেছেন। অতএব আক্রান্ত হলেই ভয় পেয়ে যেতে হবে এটা ভাবার কোনো কারণ নেই। আর তরুণ বয়সটা কিন্তু মুখোমুখি যুদ্ধের জন্য প্রস্তুতির সময়। আমি নিজেকে এখনও তরুণ মনে করি, তাই দেখবেন এখনও কিন্তু রাস্তায় মুখোমুখি লড়াই করি, ভয় পেয়ে পিছিয়ে আসা নয়। ওরা ভয় পেয়ে যায়। বোলপুরে, শান্তিপুরে যখন কৃষকেরা লড়াই করছেন, সে কৃষকেরা এত ভীত ছিলেন, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, অনুব্রত তাদের ওপর আক্রমণ করছে। আমি সেখানে যাব, তাদের পাশে দাঁড়াবো, তাদের অনুরোধ করলাম। আমার যাওয়া দেরি হচ্ছে, এই সুযোগে তারা কৃষকেরা তাদের জমির ওপরে যে মঞ্চ বেঁধেছিল অনুব্রতের লোকেরা সেই মঞ্চ ভেঙে ফেলে। তারপর যখন তারা খবর পান যে আমি পৌঁছেছি, সেই গরিব কৃষকেরা সঙ্গে সঙ্গে লাঠি সোটা নিয়ে অনুব্রত ছেলেদের মেরে এলাকা থেকে বার করে দিয়ে মঞ্চ তৈরি করে এবং একটা মুখোমুখি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মাঝপথে আমাকে আটকে দেয়। আপনারা জানেন, আমি সেই বিবরণের মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনারা জানেন কি ঘটছে, অনেক কথা শুনলেন। এই যা ঘটছে তার বিবরণ আমি দেবো না। এ প্রতিদিন আপনারা জানেন, আপনারা চায়ের দোকানে সিগারেট খেতে খেতে গল্প করতে করতে কথা বলেন। কিন্তু আমার যেটা বক্তব্য আপনাদের কাছে, কেন ঘটছে, এই কেনর যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি ঐতিহাসিকভাবে, তাহলে আমরা দেখব যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারতবর্ষ যখন লড়াই করছে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আচ্ছা ভেবে দেখুন তো, আপনারা বই পড়ে দেখবেন ইংরেজরা আমাদের দেশে এসে যত রাস্তাঘাট বানিয়েছিল, যত বড় বড় বাড়ি তৈরি করেছিল, রেল লাইন তৈরি করেছিল, প্রচুর উন্নয়ন করেছিল। তো ইংরেজের বিরুদ্ধে আমরা লড়লাম কেন? ইংরেজ আমলে কলকাতাকে বলা হতো সেকেন্ড টু লন্ডন। তারা এত সুন্দর করে কলকাতাকে তৈরি করেছিল। তাহলে কলকাতার মানুষ, বাংলার মানুষ লড়াই করলো কেন? কেন আজকাল বলা হয় উন্নয়ন মানে হচ্ছে বড় বড় বাড়ি করে দেওয়া হলো, উন্নয়ন মানে রাস্তা পিচ ঢেলে যেখানে রাস্তা ছিল সেটাকে আরো চকমক করে দেওয়া হলো, উন্নয়ন মানে কলকাতা শহরের বুকে সন্ধ্যেবেলা আলো ঝলমল করছে। এটা যদি উন্নয়ন হয় তাহলে তো বলবো তাহলে ব্রিটিশদের থেকে যাওয়া উচিত ছিল। ব্রিটিশ অনেক উন্নয়ন করেছিলেন। স্বাধীনতার পরে আমরা পরবর্তীকালে শুনেছি অনেক বৃদ্ধ প্রবীণদের মুখে, এর থেকে ব্রিটিশ আমল ভালো ছিল। কিন্তু তবু ব্রিটিশদের বিরুদ্ধে আমার ভারতবর্ষের তরুণরা লড়াই করেছিল কেন জানেন? তার কারণ তারা দেখেছিল যে তাদের যে স্বাধীন মত, তাদের যে আত্মসম্মান, সেটাকে ব্রিটিশেরা অগ্রাহ্য করছে। তারা দেখলো যে তাদের তৈরি সম্পদ, কৃষকের ছেলে যে চাষ করছে, সে তো তরুণ ছেলে, সে তো আপনার বয়সী, চাষাবাদ করছে, ফসল ফলাচ্ছে, সে দেখছে তার ফসলের অধিকাংশ জমিদার নিয়ে যাচ্ছে। জমিদারের সঙ্গে ইংরেজের একটা খুব ভালো সখ্যতা আছে। জমিদারি সেটেলমেন্ট আইন করে ইংরেজরা জমিদারদের সঙ্গে একটা বন্দোবস্ত করে নিয়েছিল। কারখানার শ্রমিকরা দেখলো, আরে আমি যা উৎপাদন করি সেই উৎপাদনের যা মূল্য তা তো আমি পাই না। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি সারাদিন কারখানায় বসে সারাদিনে যত পরিমাণ বেবি ফুড তৈরি করলেন, সেই বেবি ফুড তৈরি করে আপনি দেখলেন বাজারে আপনার নিজের ছেলের জন্য, মেয়ের জন্য বেবি ফুড কিনতে যাবেন, তাতে আপনাকে যা দাম দিয়ে কিনতে হচ্ছে, আপনাকে তো খাতির করছে না। আপনি বেবি ফুডের কারখানায় বেবি ফুড তৈরি করছেন, সেজন্য আপনাকে কেউ দিচ্ছে না বেবি ফুড, তোমার ছেলের জন্য বিনা পয়সায় নিয়ে যাও, আপনাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে। তখন আপনি দেখলেন আমি সারাদিনে যা উৎপাদন করলাম তাতে আমি যা বেতন পাচ্ছি, আমার শ্রমের যে মূল্য পাচ্ছি, তার থেকে তো বেশি দিয়ে আমাকে বাজার থেকে মাল কিনতে হচ্ছে। তাহলে এই যে এত টাকায় মুনাফাটা কোথায় যাচ্ছে? এই ঘরের মধ্যে সিগারেট খাবেন না, এটা খুব অস্বাস্থ্যকর। এ কি আপনার ইয়াং ম্যান খাবেন না?
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমাদের তরুণ সমাজ রুখে দাঁড়াতে শুরু করলো, একটা ঐতিহাসিক সত্য আপনাদের সামনে রাখি। যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল 1947 সালে 15ই আগস্ট, দুভাগ হয়ে গেল, 14ই আগস্ট পাকিস্তান, তখন সেই সময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন অ্যাটলি সাহেব। এটা আমরা অনেকে ভুলে গেছি বা অনেকে জানি না, এটা জেনে নিন, এটা আপনাদের কাজে লাগবে। সে অ্যাটলি সাহেব যখন কলকাতায় এসছিলেন, সেই সময়ে কলকাতার হাইকোর্টের যিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন, তিনি তখন গভর্নর ছিলেন। আপনারা দেখবেন গভর্নর যদি না থাকে, রাজ্যপাল না থাকলে পরে পার্মানেন্ট, তখন চিফ জাস্টিসরা সে রাজ্যপালের ভূমিকা পালন করেন। এটা একটা প্রথা, এটা একটা ইংল্যান্ডীয় প্রথা। তা জিজ্ঞাসা করলেন অ্যাটলিকে, আচ্ছা আপনারা কি মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনে খুব ভয় পেয়ে গিয়েছিলেন, সেজন্যই আপনারা ভারতবর্ষ থেকে তাড়াতাড়ি চলে গেলেন? অ্যাটলি উত্তর দিচ্ছেন, যে উত্তরটা আপনাদের জেনে রাখা উচিত এবং খুব গুরুত্বপূর্ণ। অ্যাটলি বলছেন পিবি চক্রবর্তীকে, এটা ইতিহাসে লেখা আছে, এবং ইতিহাসটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন ডক্টর আর.সি. মজুমদার। তিনি ভারতবর্ষের ঐতিহাসিকদের কাছে দক্ষিণপন্থী ঐতিহাসিক বলে পরিচিত, বামপন্থী নন। কেন আজকাল আপনারা শুনবেন অনেকে বলেন ওই সব ইতিহাস লিখেছে তো সিপিএমের লোকেরা, কমিউনিস্ট পার্টির লোকেরা, এই সমস্ত কথা বলে। তো দক্ষিণপন্থী পরিচিত ঐতিহাসিক আর.সি. মজুমদার, সম্মানীয় ঐতিহাসিক, তাকে এই ইতিহাসের জগতের প্রাজ্ঞ জগতের মানুষ সম্মান করেন, আমরাও করি। তিনি লিখে গেছেন, অ্যাটলি বলছেন মহাত্মা গান্ধীর সত্যাগ্রহকে আমরা খুব অল্প ভয় পেয়েছিলাম, তাহলে হঠাৎ ভারতবর্ষ থেকে আপনারা চলে গেলেন কেন? লক্ষ্য করে দেখবেন তখন তার আগে, অ্যাটলির আগে যিনি ছিলেন প্রধানমন্ত্রী ইংল্যান্ডের, তার নাম চার্চিল। চার্চিলের নামটা আপনারা সবাই খুব শোনেন। সে চার্চিল বলেছিলেন যে আমি ভারতবর্ষ থেকে চলে আসছি না। ভারতবর্ষ থেকে আমি চলে আসবো কেন? ভারতবর্ষ থেকে যে পরিমাণ সম্পদ আমরা পাই, লুট করি, সেটা আমার মহারানীর দেশ শাসনের কাজে লাগে। তার এই উক্তি ছিল, আমার মহারানীর শাসনকে দুর্বল করবার জন্য ভারতবর্ষকে স্বাধীনতা দিতে হবে, তাতে আমি বিশ্বাস করি না। এ ছিল চার্চিলের কথা। তা পরবর্তী প্রাইম মিনিস্টার অ্যাটলি বলছেন আমরা ভারতবর্ষ ছেড়ে যেতে বাধ্য হলাম কেন? মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ মিনিমাল, এইটুকু। তা ভয় পেলেন কেন? কি বলছেন অ্যাটলি? যে ভারতবর্ষে তখন চারিদিকে কৃষকেরা বিদ্রোহ করছে। আমরা আজকে যে অঞ্চলে আছি, আমার বন্ধু সুজন বললেন, আমরা ছেলেবেলায় এইসব অঞ্চলটাকে জঙ্গল মনে করতাম, আসতাম না। আমার বাবার একটা মোটর বাইক ছিল, তিনি কর্মঠ মানুষ ছিলেন। টালিগঞ্জ নেতাজি নগরে আমরা যখন বেড়াতে আসতাম, সন্ধে হওয়ার আগেই চলে যেতে হতো, এই ছিল অবস্থা। তো সেটা বাদ দিন। তো অ্যাটলি বলছেন যে তখন কৃষকেরা বিদ্রোহ করছে। এই দক্ষিণ 24 পরগনার অঞ্চলে তেভাগা আন্দোলনের ইতিহাস সবাই জানেন। আপনারা যারা এখনও ভাবতে পারছেন না, এখন দোকানে গেলেই চাল কিনতে পারেন, পয়সা দিয়ে চাল পাওয়া যায়, পয়সা দিয়ে গম পাওয়া যায়। একসময় কৃষকরা খেতে পারতেন না, তখন তারা তেভাগা আন্দোলন শুরু করেছিলেন যে আমি যা উৎপাদন করব তার 3 ভাগ আমার চাই। জমিদারদের সঙ্গে লড়াই ছিল, আর জমিদারদের মদত দিত ইংরেজরা। এইরকম গোটা ভারতবর্ষে কৃষকরা বিদ্রোহ করছেন। অ্যাটলি বলছেন যে কৃষক বিদ্রোহ, শ্রমিকরা ধর্মঘট করছেন, শ্রমিকরা অস্থির হয়ে পড়েছেন। ভারতবর্ষের সবচেয়ে বড় সুতাকল শিল্প ছিল মহারাষ্ট্রে, আজকে যেটাকে আমরা বম্বে বলি, তখন গোটা বম্বেটাই ছিল মহারাষ্ট্র আর কি। সেই সুতাকলের শ্রমিকরা বিদ্রোহ করছেন। আমাদের এখানে হাওড়ার পারে তাদের বলা হতো সেকেন্ড টু শেফিল্ড, অনেক ইঞ্জিনিয়ারিং শিল্প ছিল, সেখানকার শ্রমিকরা ধর্মঘট করছেন। আর কংগ্রেসের ভেতরে বামপন্থীদের নেতৃত্বে যে সমাজতন্ত্রী কংগ্রেস ছিল, তারা নেতাজিকে মদত দিচ্ছেন মহাত্মা গান্ধীর বিরুদ্ধে। তারা নেতাজিকে মদত দিয়ে বলছেন আপনি অবিলম্বে ভারত থেকে ইংরেজ হাত ওঠাও, এই দাবি তুলুনি। নেতাজি তার বইয়ে লিখছেন। এই কমিউনিস্টরা তখন আত্মগোপন করে তারা এই কংগ্রেসের মধ্যে কংগ্রেস সোশ্যালিস্ট গ্রুপ হিসেবে কাজ করছিল। এদের চাপে শেষ পর্যন্ত নেতাজি কংগ্রেস ছেড়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, বিদেশে পালিয়ে গেলেন, এবং সেখান থেকে আইএনএ ফৌজটা বিদেশে আগে তৈরি করেছিলেন রাসবিহারী বসু। তার নেতৃত্বে তখন সৈন্য ঢুকে পড়েছে মণিপুরে। অ্যাটলি বলছেন এই 3টি ঘটনা আমাদের ভয় পাইয়ে দিয়েছিল। তাহলে শ্রমিক কৃষক বিদ্রোহ, তাদের দাবি ইংরেজকে ভয় পাইয়ে দিয়েছিল। তাই তারা দ্রুত ভারতবর্ষ থেকে চলে যাওয়ার চেষ্টা করলেন।
কিন্তু যদি ভারতবর্ষ ঐক্যবদ্ধ থেকে লড়াই করতো, যে লড়াই চালাচ্ছিল, তাহলে ইংরেজদের অসুবিধা কী ছিল? ইংরেজরা তো এখানে শাসন করছিলেন একটা সাম্রাজ্যবাদী দেশ হিসেবে। তাদের শোষণের জন্য যে উৎপাদন ব্যবস্থা, কল কারখানা সব ইংরেজদের। এখনও দেখবেন সব অনেক কারখানা ইংরেজদের নামে। ওয়েভারলি জুট, অমুক জুট, তমুক জুট কোম্পানি, সমস্ত ইংরেজদের নামে। বড় বড় তাঁত শিল্প কোম্পানি ইংরেজদের নামে, ইঞ্জিনিয়ারিং শিল্প কোম্পানি ইংরেজদের নামে। তারা এখানে শোষণের যন্ত্রটা ছিল, সেটাকে টিকিয়ে রাখবার জন্য তারা ভারতবর্ষের ঐক্যবদ্ধ শ্রমিক কৃষকের আন্দোলনকে বিভাজিত করলেন, ভাগ করলেন, ওদের মধ্যে লাগিয়ে দে। আমরা এখন করি, পাড়ায় পাড়ায় মারামারি হলে বলি ওদের পাড়ার মধ্যে আরেকটা নিয়ে আয় যে ওদের বিরোধিতা করছে। ইংরেজ তখন আরএসএস নামে হিন্দু সংগঠন, তারা বলতে শুরু করলেন যে আমরা হিন্দু রাষ্ট্র চাই, ভারতবর্ষ হিন্দুস্তান, অতএব হিন্দু রাষ্ট্র দিতে হবে। যেই আরএসএস হিন্দু রাষ্ট্রের দাবি করলেন, তখন যারা এখানে হিন্দু নন এমন বহু গোষ্ঠী আছেন বিভিন্ন ধর্ম সম্প্রদায়, তারা ভয় পেয়ে গেলেন। তারা বললেন যদি স্বাধীন ভারতবর্ষ হিন্দুদের দ্বারা পরিচালিত হয় তাহলে তো আমাদের কোনো নিরাপত্তা থাকবে না। তখন তারা পাল্টা দাবি করলেন না, আমাদের একটা মুসলিম রাষ্ট্র চাই, মুসলিম লীগের নেতৃত্বে। এই দুটোকেই ইংরেজ মদত দিলেন, একদিকে আরএসএস আর একদিকে মুসলিম লীগ। তারা ইংরেজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইটাকে নষ্ট করে দিলেন। তৈরি হলো ভারত আর পাকিস্তান। ছোট্ট কথা বলি, পাকিস্তান তো তৈরি হলো ধর্মের ভিত্তিতে, কিন্তু সেই পাকিস্তান কি ধর্মের ভিত্তিতে এক থাকলো? পাকিস্তান কিন্তু এক থাকলো না। ওই পাকিস্তানের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ, যেখানে অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, তারা বললেন আমরা কোনো মতেই আমাদের ভাষার যে অধিকার, ভাষাটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। আপনি যখন বাংলা ভাষায় কথা বলেন তখন আপনি বিচার করেন না এটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান। বাংলা ভাষা আমার নিজের আবেগের ব্যাপার, এটা ধর্মনিরপেক্ষ। এই দাবিতে বাংলাদেশ তৈরি হলো। তাহলে ধর্মের ভিত্তিতে দেশ রাখা যায় না। ভারতবর্ষের যারা তৎকালীন সময়ের পণ্ডিত লোকেরা ছিলেন তারা বুঝতে পেরেছিলেন, তারা তাই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করলেন না। ভারতবর্ষের যে সংবিধান হলো, আপনারা এটা নিজেরা পড়ে নেবেন এবং এগুলো বলবেন বিজেপি এবং তৃণমূল লোকেদের। সেখানে বলা হলো উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমরা বৌদ্ধ নই, খ্রিস্টান নই, আদিবাসী নই, আমরা ভারতের জনগণ। ভারতবর্ষ বলে যে এলাকাটা চিহ্নিত আছে সেখানে যারা বসবাস করেন সবাই, তারা ভারতবর্ষের সংবিধানটাকে গ্রহণ করলেন। সংবিধানটা গ্রহণ করলেন কেন? এখনও দেখবেন আমাদের যে শাসন হচ্ছে সংবিধানের ওপর দাঁড়িয়ে। সংবিধানটার লক্ষ্য কি? এই সংবিধানটা দাঁড়িয়ে আছে স্বাধীন মতামতের ওপর, ফ্রিডম অফ থটস এবং মত প্রকাশের অধিকার। আমরা সবাই তো রবীন্দ্রনাথ পড়েছি। আমরা কি মনে করতে পারি রবীন্দ্রনাথের সেই কবিতাটা, যেখানে রবীন্দ্রনাথ লিখেছিলেন চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীত, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর, রাখে নাই তারে খণ্ড ক্ষুদ্র করি, দিবস সর্বরি। রবীন্দ্রনাথ বলছেন আমি এমন একটা ভারতবর্ষ চাই যে ভারতবর্ষে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। স্বাধীনভাবে কথা বলে তার মাথা সোজা থাকবে, সে ভয়ে মাথা নত করবে না। কিন্তু সেই অবস্থাটা আনতে গেলে কি করতে হবে? আমি তো বললেন রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত যেটা ভয় শূন্য, তা আমার চিত্ত ভয় শূন্য করবে কে? আমি যদি দুবেলা খেতে না পাই আমার চিত্ত ভয় শূন্য হবে? আজকে যদি আমার থেকে একজন শক্তিশালী লোক এসে বলেন এই তুই এটা কর, তা না হলে তোকে আমি এক্ষুনি বাড়ি থেকে বার করে দেবো, আমি ভয় পাবো। ভয় পেয়ে আমি তার ইচ্ছাটাই পূরণ করব। সেজন্যেই সংবিধানে বলা হলো আমাদের দিতে হবে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়, পলিটিক্যাল জাস্টিস, রাজনৈতিক ন্যায়, ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক ন্যায়। এই তিনটে মন্ত্র হচ্ছে সংবিধানের মূল মন্ত্র। তাই যারাই ক্ষমতায় আসবেন তাদের কিন্তু এই তিনটে উদ্দেশ্যকে পূরণ করার জন্য উদ্যোগ নিতে হবে। আমরা যখন ভোট দেব, যে ভোট দেবে তাকে গিয়ে বলবেন আপনি কাকে ভোট দেবেন, যে এই তিনটে কাজকে সম্পন্ন করতে পারে। আপনি দেখেছেন কংগ্রেস দেখেছেন, আপনি বামফ্রন্ট দেখেছেন, আপনি তৃণমূল দেখছেন, আপনি বিজেপি দেখেছেন। তাহলে এই তিনটে যে মন্ত্র এই কয়েক বছর ক্ষমতায় থাকার মধ্য দিয়ে কারা কার্যকরী করতে পেরেছে?
ধরুন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের দেশে বহু জাতীয় সম্পদ তৈরি হলো, যে জনগণের সম্পদ, বড় বড় ড্যাম, এ তো আপনারা জানেন, আমি আর কি বলবো, বড় বড় কারখানা, এই ব্যাংক জাতীয়করণ, LIC জাতীয়করণ, HMT আমাদের একটা জাতীয় শিল্প ছিল। HMTর ঘড়ি পাওয়ার জন্য লোকে পাগল হয়ে যেত, কম দামে ভালো ঘড়ি। এই সমস্ত জাতীয় শিল্পগুলো ভারতবর্ষ স্বাধীনতার পরে নেহরুর আমলে যেগুলো তৈরি হলো, ধীরে ধীরে সেগুলো সব বিক্রি হয়ে যেতে লাগলো। এবং আপনারা শুনলে নিশ্চয়ই উজ্জীবিত হবেন, স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় তিনি একটা শিল্প তৈরি করেছিলেন, নাম হচ্ছে বাংলা ফার্মাসিউটিক্যাল, বেঙ্গল ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন। তিনি বলেছিলেন ইংরেজদের সঙ্গে, আমরা তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি, আমাদের বিজ্ঞানীরা, আমাদের ছেলেরাও স্বাধীনভাবে বৈজ্ঞানিক চিন্তার ভিত্তিতে ব্যবসা করে তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। সেই বেঙ্গল ফার্মাসিউটিক্যালকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল মোদী সরকার। যখন তাদের বিরুদ্ধে মামলা করা হলো, আরও বিস্ময়ের কথা, কোর্টে এসে তারা বলছেন যেটা আমাদের সিদ্ধান্ত, আমরা সমস্ত বিক্রি করে দেবো, খালি কয়েকটা জিনিস ছাড়া। কি কি বিক্রি করে দেবেন? যত জাতীয় সম্পদ তৈরি হয়েছে আমাদের সব বিক্রি করে দেবে। একমাত্র যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে যেটা আমাদের যা দেশীয় কিছু আছে সেটাকে টিকিয়ে রাখবো, আর ইনফ্রাস্ট্রাকচার, বাড়ি, রাস্তাঘাট, এটুকুর জন্য আমাদের সরকার রাখবে, আর সব বিক্রি করে দেবে। তা আমি বললাম, এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির দরকার, ওষুধ তৈরি করে। এই বেঙ্গল ফার্মাসিউটিক্যাল তারা ওষুধ তৈরি করে, ওষুধ তো আমাদের বেঁচে থাকবার জন্য প্রয়োজন। সংবিধান বলছে রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার আমার মৌলিক অধিকার। তা আমি যদি ওষুধ না পাই, তখন তারা বলছেন যে ওষুধ তো চীন থেকে আসছে, চীন অনেক ওষুধ উৎপাদন করে। আজকে দেখবেন RSS বিজেপিরা বলছে চীনকে বর্জন করো, তাহলে ঘপ করে চেপে ধরবেন, আমার নাম করে বলবেন যে উনি বলেছেন বেঙ্গল ফার্মাসিউটিক্যাল মামলায় তোমাদের সরকার এফিডেভিট দিয়ে বলেছে যে আমাদের দরকার নেই ওষুধ তৈরি করার, ওষুধ নাকি চীন থেকে আসবে। তাহলে তোমরা জাতীয়তাবোধের কথা বলছো, তার মূল্যটা কোথায়? আজকে হাইকোর্ট থেকে ইনজাংশন পেয়েছি বলে এখনো বেঙ্গল ফার্মাসিউটিক্যাল বেঁচে আছে, চলছে। তারা ব্রিজ অ্যান্ড রুফ, বড় বড় কারখানা সব বিক্রি করে দিচ্ছেন। যেটা আমরা এক সময় আমাদের জাতীয় সম্পদ করেছিলাম, জাতীয় সম্পদ মানেই হচ্ছে কিন্তু সোশ্যাল জাস্টিস, জাতীয় সম্পদ মানে হচ্ছে ইকোনমিক জাস্টিসের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। যে গরিব ছেলেটা লেখাপড়া শিখতে পারতো না, স্কুলে আসতে পারতো না, যার বাবা স্কুলে বেতন দিতে না পারলে পরে সারা বছর পরীক্ষার পর যখন সে প্রোগ্রেস রিপোর্ট আনতে যেত, আপনারা ভাবতে পারবেন না জিনিস, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, একটা কথা বাড়িয়ে বলছি না। সারা বছর যখন রেজাল্ট পড়বে, হেডমাস্টারের নাম ডাকছেন, তুই বাদিকে দাঁড়া, সব ছেলে রেজাল্ট নিয়ে চলে যাচ্ছে, এরকম 5-6 জন ছেলে বাদিকে দাঁড়া, কেন? তোর বাবাকে বলি মাইনে দিতে পারিনি, রেজাল্ট পাবে না। ভেবে দেখুন, এই ছিল পরিস্থিতি ওই ছেলেটার। আমি আমার মানসিকতা দিয়ে বলতে পারি, তার মনে তখন কি হতো? তার তখন রাগ হতো তার বাবার ওপর, তার তখন রাগ হতো, আর লেখাপড়া করবো না, দরকার নেই। এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে 77 সালে যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হলো, তখন প্রথম যে কাজটা বামফ্রন্ট সরকার করলো, আজকের তরুণরা বুঝতে পারছেন না, কিন্তু আপনাদের জানা উচিত যে আগামী দিন যদি এইটাকে আমরা পুনরুদ্ধার না করতে পারি, তাহলে আপনারা বিয়ে থা করবেন, আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না। বামফ্রন্ট সরকার প্রথম এসে তারা বললেন স্কুলে পড়তে গেলে পরে বেতন দিতে হবে না। বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে প্রথম বললেন শিক্ষকেরা তারা বেতনের জন্য রাস্তায় বসে থাকবেন, দরকার নেই, সরকার তাদের বেতনের দায়িত্ব নিল, শিক্ষক এবং অধ্যাপকদের। এইটা হচ্ছে সোশ্যাল জাস্টিসের কাজ, এইটা হচ্ছে ইকোনমিক জাস্টিসের কাজ। তাহলে এই 35 বছর যে বামফ্রন্ট ছিল, আপনাদের অনেকে বলে কি করেছে, দেখছিস না রাস্তা, সঙ্গে সঙ্গে বলবেন রাস্তা করা দরকার ছিল বেশি, না স্কুলের বিনা পয়সা ছাত্র পাঠানোর দরকার ছিল বেশি? রাস্তা চকচক করা দরকার ছিল বেশি, না মাস্টারমশাই ভালো ভালো টিচার যারা স্কুলে আসবেন, বেতন কম পাবেন বলে চলে যেতেন, তারা পড়াবেন? কোনটা দরকার ছিল বেশি? কোনটা দরকার ছিল বেশি? হাসপাতালে বাইরে রং করা, না হাসপাতালে রুগী ভর্তি হলে পরে তার চিকিৎসার সুযোগটাকে সম্প্রসারিত করা? কোনটা দরকার?
রংচঙে যদি দরকার হতো তাহলে আমরা ব্রিটিশকে তাড়ালাম কেন? আমাদের বাপ ঠাকুরদা ব্রিটিশের বিরুদ্ধে লড়লো কেন? ব্রিটিশ তো অনেক বেশি রাস্তা করেছিল, কলকাতাকে সেকেন্ড টু লন্ডন বানিয়েছিল। তাহলে রাস্তা, আলো, এটা উন্নয়ন নয়। উন্নয়নটা হচ্ছে মানুষের মৌলিক জীবনের যে প্রয়োজন, তার খাদ্য, তার শিক্ষা, তার বাসস্থান, সেই সব তৈরির ক্ষেত্রে কি তোমরা করেছো এবং বামফ্রন্ট কি করেছে, তুল্যমূল্য আলোচনা হোক। বামফ্রন্টকে তাড়াবার পেছনে ভাবুন তো, 35 বছর পর একটা সরকারকে চলে যেতে হলো কেন? এই 35 বছর ধরে গোটা ভারতবর্ষের যারা প্রতিক্রিয়া শিবির তারা ভাবছে, আরে এইভাবে যদি একটা সরকার চলে তাহলে তো আমাদের মুনাফার রাস্তা বন্ধ হয়ে যাবে। বামফ্রন্ট আমলে কারখানায় শ্রমিকরা ধর্মঘট করতে পারতো, সেখানে পুলিশ গিয়ে লাঠিপেটা করতো না। আর এখন মালিকরা বলেন ধর্মঘট করবে, কালকে বাড়ি চলে যাও, প্রতিবাদ করতে পারবে না। মৌলিক পার্থক্য হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভাবতে হবে, এই যখন পরিস্থিতি, তখন গোটা দেশে নতুন করে আমরা দেখলাম যা তৈরি হয়েছিল 42 থেকে 45, 46 পর্যন্ত, যারা একসময় ইংরেজের হয়ে দালালি করেছিল। সাভারকার, আমি গেছি আন্দামানে, আপনারা জানি না গেছেন কিনা। আন্দামানে যদি যান দেখবেন যে সেলুলার জেল ওরা ভেঙে ফেলবার চেষ্টা করেছিল। তখন ওই গণেশ ঘোষ চট্টগ্রাম অস্ত্রাগার বিদ্রোহের নেতা, আমাদের পার্টির নেতা ছিলেন, তার নেতৃত্বে লড়াই করে ওই সেলুলার জেলটাকে টিকিয়ে রাখা হয়েছে, বলে টিকে থাক, ভারতবর্ষের মানুষ দেখবেন যে আমাদের দেশের মানুষ স্বাধীনতার জন্য কি পরিমাণ অত্যাচার সহ্য করেছে। সে সেলুলার জেলে যাবেন, দেখবেন সমস্ত বীর বিপ্লবীদের নাম, তাদের নামে অধিকাংশই হচ্ছে আমাদের বাংলা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার টিহার কিছু আছে। সেখানে একজন বন্দী ছিলেন, তার নাম সাভারকার। সাভারকার প্রথম জীবনে বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়ে ইংরেজের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিলেন। তারপর যখন তাকে ওই সেলুলার জেলে আটকে রাখা হলো, সেই সেলুলার জেলে আটকে থেকে আমাদের বাঙালি বিপ্লবী উল্লাসকর দত্ত পাগল হয়ে গিয়েছিলেন। চারিদিকে অন্ধকার, শুধু ওপরে একটা ছোট্ট খুপড়ির মতো জানালা যাতে বাতাস আসে, এই রকম অন্ধকার জেলে থেকে ওই লোকটা পাগল হয়ে গিয়েছিলেন। তিনি ক্ষমা প্রার্থনা করেননি, তিনি ভিক্ষা করেননি। ওই জেলের ভেতরে গণেশ ঘোষদের চারপাশে হাত পা বেঁধে চাবুক মারা হতো, সে জিনিস এখনো আছে, তারা বিদ্রোহ করেছিলেন। আর সেখানে দাঁড়িয়ে সাভারকার, যে সাভারকার আজকে বিজেপির নেতা বলে দাবি করেন, তিনি ইংরেজকে চিঠি লিখেছিলেন যে আমাকে এবার ছেড়ে দেওয়া হোক, আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি আমি ছাড়া পাওয়ার পর ইংরেজের হয়ে কাজ করব, ইংরেজের সেবা করব, কমিউনিস্টদের বিরুদ্ধে আমি আমার সমস্ত দেহ মন উৎসর্গ করব। সেই সাভারকার ইংরেজের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে ছাড়ার পর তিনি ইংরেজের হয়ে দালালি করেছেন। তারও উত্তরসূরি ভুলে যায়, ওরা মনে করে আজ 50 বছর পর নতুন প্রজন্ম কি জানবে, জানবে না। আর কজনকে জানাবার চেষ্টা করা হবে, কত গলা চেঁচিয়ে সুজন বিকাশেরা বলবে। আমরা অনেক বেশি টেলিভিশনে হাজির করে দেবো, টেলিভিশন খুললে পরেই এমন দেশপ্রেমের বাতাস সুরসুরি দেবো যেটা ভুলে যাবে দেশপ্রেম কি। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আমি বললাম দেশপ্রেম কি, আমি থাকতে পারছি না মিটিংয়ে, আমি একটা তোমাদের ছোট্ট লিখে দিয়ে যাব। প্রথম দেশপ্রেম, পুলওয়ামাতে RDX কোথা থেকে এলো, 1 নম্বর প্রশ্ন। জবাব পেয়েছেন? কেউ পাননি। 2 নম্বর প্রশ্ন, CRP কনভয় ওখান দিয়ে যাবে, সেই সময়টা সন্ত্রাসবাদীদের খবর কে দিল? চূড়ান্ত নিরাপত্তার মধ্যে রয়েছে। কাশ্মীরের কিছু যুবক আমার সঙ্গে দেখা করেছিলেন আজ থেকে প্রায় 2-3 মাস আগে। তারা এসে বললেন আমরা একটাই প্রার্থনা করি আপনাদের কাছে, আপনারা আমাদের জীবনের নিরাপত্তার কথা বলুন। বলছে আমার বাড়ির ছেলে এপাড়া থেকে ওপাড়ায় যেতে গেলে পরে তাকে রাস্তায় ধরছে মিলিটারি, সার্চ করছে, বলছে তোমার আইডেন্টিটি কার্ড কোথায়। একটা বাচ্চা ছেলে, 14-15 বছরের ছেলে, সে তো দৌড়ে যখন বন্ধুর বাড়ি যায় আইডেন্টিটি কার্ড খোঁজ করে না। আমার তো মনে পড়ে গেল আমার 14-15 বছর বয়সে মা বাবা ডাকছেন খেয়ে যা খেয়ে যা, কে খেয়ে যা, চলে দৌড়ে বন্ধুর বাড়ি যেতে হবে, সেখানে তার সঙ্গে খেলবার বা দুষ্টুমি করবার পরিকল্পনা আছে। সেই ছেলেকে রাস্তায় ধরে বলছে তোমার আইডেন্টিটি কার্ড নেই, থানায় চলো, থানায় নিয়ে গিয়ে চট থাপ্পড় এইসব চলে। আমরা মানুষকে ভালো না বেসে, সুনীল গঙ্গোপাধ্যায় সুন্দর একটা কবিতা আছে, তোমাকে দেখলে জিজ্ঞাসা করতাম তুমি কি মানুষকে ভালোবাসো? মানুষকে না বাসলে তুমি দেশপ্রেম হবে কি করে? তুমি দেশকে কি করে ভালোবাসবে? দেশ মানে কি শুধুমাত্র পাহাড়, জঙ্গল, নদী? দেশ মানে তো সেই মানুষ যাকে তুমি ভালোবাসতে শিখবে।
তাহলে আজকে ওরা গোটা ভারতবর্ষটাকে একটা যুদ্ধ উন্মাদনার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সেই আরএসএসের চেষ্টা যা হয়েছিল স্বাধীনতার আগে তখন ব্যর্থ হয়েছে, এখন সেটাকে চাগিয়ে তোলার চেষ্টা করছে, দেশটাকে দুটুকরো দুভাগ করে দেবে ধর্মীয় ভিত্তিতে। আজকে বলা হচ্ছে হিন্দু মুসলমান, কালকে ওভাবে মনুস্মৃতিতে বলেছে একজন মহিলা তিনি ব্রাহ্মণের ঔরস গ্রহণ করলে পরে কৃতার্থ হবেন, অতএব লাইন দিয়ে দলিত মহিলারা দাঁড়াও, আমি ব্রাহ্মণ সন্তান, তোমার প্রত্যেকের গর্ভে সন্তান উৎপাদন করব। এই স্লোগান হিটলার দিয়েছিল। হিটলার তার তরুণ সমাজকে বলেছিল এ তোমাদের অধিকার আছে আর্য জাতি হিসেবে, তোমরা একটি ইহুদি রমণীকে ইচ্ছে মতো উপভোগ করতে পারো। এইভাবেই তাদের তরুণকে তারা উন্মাদনার মধ্যে ফেলে দিয়েছিল। কি হয়েছে ইতিহাস আপনারা জানেন। আমাদের সুযোগ আছে যে পার্লামেন্টে নির্বাচন 5 বছর পর পর হয়। এই নির্বাচনের সময় দাঁড়িয়ে আমাদের এই ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্য দিয়ে মানুষকে বলতে হবে আপনার একটাই ভোট, একটাই মূল্য। আপনার যা মূল্য ভোটের, আদানি আম্বানি মোদির একই মূল্য, কিন্তু আপনার ভোটের ফলে আদানি উপকৃত হবে না আপনার ভোটের ফলে সেই তাদের নির্বাচিত করবেন যারা পার্লামেন্টে গিয়ে বলবে যে কাজের অধিকার মৌলিক অধিকার। আজকে এইসব মনরেগা নিয়ে এত হচ্ছে, মানুষ 100 দিনের কাজ পাচ্ছেন, সেটুকুর কৃতিত্ব বামপন্থীদের। তাই ভোটের মুখে আমি আপনাদের শুধু এইটাই নিবেদন করব, আপনারা প্রচার করবেন পাড়ায় পাড়ায়, সংবিধানকে রক্ষা করো, সামাজিক ন্যায় অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করো, ভারতবর্ষের মানুষকে মুক্ত চিন্তা এবং স্বাধীন চিন্তার মধ্য দিয়ে নিয়ে চলো। মুক্ত চিন্তার সবচেয়ে বড় শত্রু ভারতবর্ষের বুকে মোদি এবং মমতা। আপনাদের এখানে আসার আগে আমি মিছিল করে এলাম ভূতের ভবিষ্যৎ নিয়ে। কেন? একটা ছবি, তুমি তার বিরুদ্ধে তোমার 100টা বক্তব্য থাকতে পারে, তুই পাল্টা ছবি করো, পাল্টা ছবি করে লোককে বলো ভূতের ভবিষ্যতে যা দেখানো হয়েছে সেটা একেবারে ভুল, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সমাজে। সেটা না করে একজন ছবি করেছেন, তার মত প্রকাশের স্বাধীনতা আছে, অধিকার আছে, সে ছবি সেন্সর পাস হয়ে গেছে, তোমরা আরও মারাত্মক হল মালিকদের বলছো দেখাবে না। কিন্তু স্যার আপনি কিন্তু কিছু দেখেননি, আপনারা দেখেছিলেন সেই ফিল্মটা? তপন সিনহার একটা ছবি ছিল আতঙ্ক, খুন করেছে ছাত্র মাস্টারমশাইয়ের সামনে, মাস্টারমশাই বলে দেবেন, মাস্টারমশাইকে ভয় দেখে। স্যার আপনি কিন্তু কিছু দেখেননি, আপনি কি দেখেছেন স্যার বলুন? কিছু দেখিনি। আজকে প্রশাসনকে যখন এরা সম্পূর্ণ গুন্ডামির পর্যায়ে নামিয়ে নিয়ে যায় তখন ভয়াবহ পরিস্থিতি হয়। আজকে ধর্মের নামে দেশকে ভাগের পরিকল্পনা করছেন বিজেপি সরাসরি, আর আমাদের রাজ্যে আরও ভয়ঙ্কর। আপনারা ভুলে যাবেন না, পশ্চিমবঙ্গে প্রথম ধর্মীয় সুশ্রী দেওয়া হয়েছিল ইমাম ভাতার মধ্য দিয়ে। ইমাম ভাতা চালু করা মুসলিম সম্প্রদায়ের কোনো উপকারের জন্য না। আমি সওয়াল করেছিলাম যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা দিয়ে গরিব দরিদ্র মুসলিম সম্প্রদায়ের মানুষের উন্নয়নে খরচ করা হোক। ইমাম ভাতা দেওয়া মানে ধর্মীয় আবেগ তৈরি করা, পাল্টা ধর্মীয় আবেগ তৈরি হচ্ছে। তখন দুর্গাপূজার করে দিল ওরা, কী সব বলে যেন বলে, দুর্গাপূজার কার্নিভাল দুর্গাপূজার করে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। আপনি জিজ্ঞাসা করবেন না আপনার পয়সায় এত বিজ্ঞাপন কেন? আপনি যদি ভালো কাজ করেন লোকে তো এমনি জানবে, বিজ্ঞাপনে পয়সা খরচা কেন? আসলে ক্রমশ আমাদের মোহগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের তরুণ সমাজকেই সচেতন হয়ে রুখে দাঁড়াতে হবে। আমাদের মৌলিক দাবি, কাকে ভোট দেবেন পরে ঠিক করবেন, আগে ঠিক করুন আপনি এই অর্থনৈতিক সামাজিক ন্যায়ের পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে হন তাহলে ধর্মীয় রাজনীতির বিরোধিতা করুন, যদি সামাজিক ন্যায়ের পক্ষে হন তাহলে ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকবেন, যদি অর্থনৈতিক ন্যায়ের পক্ষে থাকেন তাহলে আম্বানি আদানি মোদি এদের বিরুদ্ধে যাবেন। আর পশ্চিমবঙ্গে তো শিল্প নেই, আমাদের অনেক কষ্টে প্রতিষ্ঠা করা হলদিয়ার মিৎসুবিশি হলদিয়া পেট্রোকেমিক্যাল উড়িষ্যায় চলে গেল, কিছুই আসছে না, আবার চলে যাচ্ছে। তার কারণ তরুণ সমাজকে তারা সিন্ডিকেট বাজির মধ্যে ক্লাবে ক্লাবে টাকা পাইয়ে দিয়ে তাদের মত্ত করে রাখা হচ্ছে। আমি ছেলেবেলায় যখন কলেজে পড়তাম আমার এক বন্ধু হেরোইন অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। না কেন এসব খাস? বলে চ না একদিন একটা শট নিবি তারপর বলবি। ওর সর্বনাশ, এরকম ব্যাপার নেই কি? বলে হ্যাঁ। সুতরাং ওইসব বলা, একবার একটা শট নিয়েছ তো তুমি গেছো, তুমি বিকাশ ভট্টাচার্য আর জেল হওয়া ফিরতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে বলছি ওই তরুণদের, ওই যে দেখছেন ক্লাবকে টাকা দেওয়া, সিন্ডিকেটে প্রশ্রয় দেওয়া, সব ওই হেরোইনের একটা শট। টাকা তোলো, তুমি 75 নাও, আমায় 25 দাও, সোজা কথা।
আপনি বাড়ি করতে, আমি শুনিনি, অনেক শুনেছি। আমি সেদিন শুনলাম একজন বলছে আমাদের পাড়ার তৃণমূলের নেতারা খুব ভালো। হয় না, কীরকম ভালো? না বিকাশ দা, আপনি বিশ্বাস করবেন না, ও আমার বাড়ির ভাড়াটা জোগাড় করে দিয়েছে, শুধু বলেছে ভাড়া 10% প্রতি মাসে আমার চাই। তাহলে সে কি, এর থেকে ভালো ব্যবসা তো আমি জীবনে শুনিনি। পাড়ায় ভাড়াতে জোগাড় করে দেবো, যা ভাড়া হবে তার 10% আমার চাই, আমার 1 পয়সা ইনভেস্টমেন্ট নেই, কিছু না, শুধু মাস্তানি করবো। আর যে বাড়িওয়ালা সে দেখলো আরে আমাকে তো বাড়িটা ভাড়া দিতে হবে, সে এসে বলছে কত ভালো, আমায় শান্ত বলে গেল। সেই ভদ্রলোকও ওই শট খাওয়ার আগের পর্যায়ে আছেন, এত প্রচার শুনছেন, ভাবছেন যাই হোক 2000 টাকা ভাড়া হলে 200 টাকা ওকে দেবো, 1800 টাকা পাবো, তো সপ্তাহটা হারাবে না। কিন্তু এটা আমার তরুণ সমাজের পক্ষে বিপজ্জনক। তাই আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আর নির্বাচন একটা সংগ্রাম, যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের মনোভাবটাকে প্রতিফলিত করতে পারি, সেটা করতে পারলেই আমরা জয়ী হব। ভয় পাবেন না, যার ভয়ে ভীত তুমি, সে অন্যায় ভীরু তোমাছে, এটা জানবেন মাথায়, দেখবেন ওরা ভয় পেয়ে যাবে। থ্যাংক ইউ।